ত্রিপুরার জনসংখ্যার প্রায় 70% বাঙালি, যাদের অধিকাংশ পরিবার 1947, 1965 কিংবা 1971 সালে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে এই রাজ্যে এসেছে এবং এখানেই প্রজন্মের পর প্রজন্ম বসবাস করছে বলে জানা যায়। অনেকে এখন প্রশ্ন তুলছেন, যখন রাজনৈতিক বক্তব্যে বা র্যালিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী শব্দ ব্যবহার হয়, তখন কি আদতে বৈধ বাঙালিদের দিকেও সন্দেহের চোখে তাকানো হচ্ছে? এই প্রশ্ন আরো প্রাসঙ্গিক হয়ে ওঠে যখন অভিযোগ ওঠে যে কিছু জায়গায় তিপ্রামথা ঘনিষ্ঠ ছাত্র সংগঠন বা স্থানীয় গোষ্ঠীর মাধ্যমে বাংলা ভাষীদের ওপর সামাজিক চাপ সৃষ্টি হচ্ছে, যেমন তাদের আইডি যাচাইয়ের নামে হেনস্থা করা হচ্ছে, বাঙালিদের শিক্ষকদের অপমান করা হচ্ছে, কিংবা বাঙালিদের জমি বা দোকান নিয়ে বিরোধ করা হচ্ছে। তিপ্রামথা স্পষ্টভাবে জানিয়েছে তারা বৈধ নাগরিকদের বিপক্ষে নয়, বরং কেবল জাল নথিপত্রে থাকা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেই পদক্ষেপ চায়। দলের বিধায়ক তথা মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেছিলেন, আমরা কোনো ভারতীয় নাগরিককে টার্গেট করছি না, আমাদের লড়াই শুধু অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, আনকোট। তবে রাজনৈতিক ভাষায় সূক্ষ্মতা ও মাঠ পর্যায়ের বাস্তবতা অনেক সময় আলাদা থাকে। বক্তৃতায় যখন বাংলাদেশি শব্দটা পুনঃ ব্যবহার আবেগ উস্কে দেওয়া হচ্ছে, তখন স্থানীয় বাঙালিরাও উদ্বিগ্ন হয়ে পড়ছেন তাদের নিরাপত্তা ও সামাজিক গ্রহণযোগ্যতা নিয়ে। তাই প্রশ্ন জাগে, পরিচয় ভিত্তিক রাজনীতি যদি এভাবে বাড়তে থাকে, তবে রাজ্যের দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান কি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা বেড়ে যায় না? বিদেশি চিহ্নিত করার নামে যদি বৈধ নাগরিকদের হেনস্থা করা হয়, সম্মানহানি করা হয়, তাহলে বাঙালি ও জনজাতিদের মধ্যে যে আস্থা, শান্তি ও সম্প্রীতির পরিবেশ রয়েছে তা কি বিঘ্নিত হয় না? তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তিপ্রামথা কি কেন্দ্র ও রাজ্য সরকারের ওপর ভরসা রাখতে পারছে না, নাকি সবটাই রাজনৈতিক কৌশল? তা জানার ও বোঝার চেষ্টা করছি আমরা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। ত্রিপুরায় অনুপ্রবেশ ইস্যুতে আরো একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে বিলোনিয়া থেকে সরাসরি ভার্চুয়ালি জুড়ে গেছেন আমাদের সাথে বিশিষ্ট সমাজকর্মী সুমন পাল। সুমন বাবু, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। নমস্কার, আমি সুমন পাল। আমি বিশ্বাস করি রাষ্ট্রীয় শক্তি সচেতন পথ উন্নয়ন মুভমেন্ট। আমি কথা বলতে নয়, সত্য বলার জন্য। তো আমি সুমনবাবু আসবো আপনার কাছে। সুমনবাবু আপনার কাছে আমি আসবো, তার আগে অবশ্যই দর্শক বন্ধুদের জানিয়ে দিই, আমরা আরো একজন আজ অতিথিকে সঙ্গে পাওয়ার চেষ্টা করছি। উদয়পুর থেকে আমরা যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি ভার্চুয়ালি। আমাদের সঙ্গে সিপিআইএমএল নেতৃত্ব পার্থ কর্মকার থাকার কথা রয়েছে। ওনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারলেই কিন্তু আমরা ওনার সঙ্গেও কথা বলবো। তবে অনুপ্রবেশ ইস্যু নিয়ে এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে কথা হচ্ছে, চায়ের দোকান থেকে শুরু করে ক্যান্টিন অবধি। সুমন বাবু, তিপ্রামথা বলছে 1971 সালের 24শে মার্চের পর যারা ত্রিপুরায় এসেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী, অথচ সিএএ বলছে 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে যারা ধর্মীয় সন্ত্রাসের শিকার হয়ে এদেশে এসেছেন তাদের কিছু শর্ত মেনে নাগরিকত্ব দেওয়া হবে। তো আপনি কি মনে করেন, তিপ্রামথার এই দাবি নিয়ে এই মুহূর্তে এত সরব হলো কেন? এই বিষয়ে আপনার অবস্থান কি? আমার অবস্থান যেটা আমি বলতে গেলে প্রথমে একটু আমি কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। অবৈধ অনুপ্রবেশ এটি অত্যন্ত সংবেদনশীল এবং জাতীয় নিরাপত্তার বিষয়। দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন অঞ্চল, যেমন আমি দেখতে গেলে আমাদের এখানটায় কামরূপ, বিলোনিয়া, বিশ্বমুখ, রাজনগর এবং আপামোট সারা ত্রিপুরাতে যে বর্ডার এরিয়াগুলো আছে, যেমন সোনামুড়া এবং বিভিন্ন অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ তো চলে আসছে। তো সেটা আজকে নয়, এরা বহুদিন যাবত ধরে চলে আসছে। তবে বিষয়টা কিন্তু খুব সংবেদনশীল বিষয়। আমাদের ওই বিষয়গুলি নিয়ে যখন এখানটায় টকশোতে আলোচনা করছে, তাহলে আমি বাস্তব সম্মত কিছু বার্তা আপনাদের কাছে দিতে চাই। এই অনুপ্রবেশের ফলে আমাদের যে কুফলটা, এই যে অসুবিধাগুলো হচ্ছে, সেটা আমি আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষা, যেখানটায় অবৈধ অনুপ্রবেশে মানে শুধু জনসংখ্যা বৃদ্ধি নয়, সরাসরি জাতীয় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াচ্ছে।
অনুপ্রবেশকারীদের মধ্যে সমাজের চোরাচালান, জাল টাকা, মাদক পাচার, অপরাধের প্রবণতা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট আছে যেটা আমি বলতে গেলে, স্থানীয় মানুষের উপর চাপ। সীমান্তে সরকারি সুবিধা, স্বাস্থ্য, শিক্ষা, রেশন অনুপ্রবেশকারীদের কারণে স্থানীয় দরিদ্র মানুষের মধ্যেও কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। এটাতে চাকরি ক্ষেত্রেও মানুষের অসুবিধা হচ্ছে, শ্রমজীবী মানুষের ক্ষেত্রে শ্রমে মানে বিভিন্ন কাজ পেতে গেলে সেটাতে অসুবিধা হচ্ছে, মজুরি হ্রাস পাচ্ছে, সেটা একটা প্রভাব পড়ছে স্থানীয় মানুষদের ক্ষেত্রে। আচ্ছা, তেমনি তৃতীয় নম্বরে যদি আমি দেখতে যাই, ভৌগোলিক ও প্রশাসনিক দুর্বলতা, যেটা দক্ষিণ ত্রিপুরার কিছু অংশে সম্পূর্ণভাবে সেন্সিং বা নজরদারি যে আমাদের সেন্সিং লাইন আছে, নজরদারির যে অংশটা আছে, সেটা সঠিকভাবে পুরোপুরি আয়ত্তায় আনা যায়নি। যেমন কিছু ক্ষেত্রে আছে নদী বা পথ বা কৃষি ক্ষেত্র, সেখান দিয়ে কিন্তু অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশ করে যাচ্ছে। আচ্ছা, তারপর চতুর্থভাবে আমি যদি দেখতে যাই, চুপচাপ রাজনৈতিক সুবিধা ভোগিয়ে, রাজনৈতিক সুবিধা বলতে আজকে নয়, পূর্ববর্তী সরকার থেকেই শুরু, আজকে আমি যত মানে আমার জন্মের পর থেকে আমি দেখে আসছি, যতই সরকার ছিল সেই সরকারগুলোর মধ্যে কোনো না কোনো ভাবে এখানটায় ইনভলভ আছে সরকারি, মানে যে সরকার রুলিং পার্টি থাকে সেই পার্টি কিছু না কিছু লোক ইনভলভ থাকে। সেটা আমি বলতে গেলে কিভাবে তারা কিভাবে সেটার ফায়দা নেয়। কিছু রাজনৈতিক মহল, মানে দালাল চক্র, ভোটার কার্ড, তারপর রেশন কার্ড, তার বানিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংকের মানে যে ভোট ব্যাংককে ইউজ করার জন্য তারা তৈরি করে থাকে। সেটা আমাদের কিন্তু আমাদের এখানটা কিন্তু একটা অনেকটা অসুবিধার হয়ে দাঁড়িয়েছে। আমাদের ত্রিপুরার সংস্কৃতি বা সামাজিক ভারসাম্য নষ্ট হচ্ছে। যেমন আপনি দেখুন, আমাদের সংস্কৃতি যেটা আছে, ত্রিপুরার মানুষের যে সংস্কৃতি আছে, আমরা কিন্তু আমাদের এখানে চাকমা আছে, ত্রিপুরী আছে, মগ আছে, বাঙালিরা আছি, আমরা মেজরিটি অফ আমরা হিন্দু বাঙালিরা আছি। আমাদের মধ্যে কিন্তু ধীরে ধীরে কিন্তু আমাদের সংস্কৃতি পরিবর্তন হচ্ছে, ভাষার পরিবর্তন হচ্ছে, সমাজের উপর একটা প্রভাব পড়ছে। এক্ষেত্রে কিন্তু আমি অবৈধ অনুপ্রবেশকারীদের যে এখানে যে নিরাপত্তা সংক্রান্ত এবং আমাদের সামাজিক যে সংক্রান্ত যে অসুবিধার মুখোমুখি হচ্ছে, এটা কিন্তু আমি পুরোপুরি ভাবে মেনে নিচ্ছি। কিন্তু এটা থেকে এক্ষেত্রে কিন্তু আমি কোনোভাবেই সুমনবাবু আপনি একদম সুমনবাবু আপনি মেনে নিচ্ছেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বৈধ নাগরিক, এদেশের বৈধ নাগরিক যারা আমরা ত্রিপুরায় বসবাস করছি, আপনি সেটা মেনে নিচ্ছেন। এবং আপনি বললেন যে কেন কিভাবে, এবং দক্ষিণ ত্রিপুরার আপনি উদাহরণ দিলেন, সাবরুম, রাজনগর, বিলোনিয়া, ঋষ্যমুখ, এইসব অঞ্চলে কিভাবে অনুপ্রবেশকারীরা প্রবেশ করেছে এবং জাল নথিপত্র তৈরি করে তারা এখন বৈধতা পেয়ে আমাদের আপনি বলছেন বিভিন্ন ক্ষেত্রে তারা অধিকার জমাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে পরিচয় ভিত্তিক রাজনীতি এই মুহূর্তে যদি যেটা হচ্ছে, এখন এই পরিচয় নিয়ে যদি রাজনীতি হয়, তাহলে ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশকারী কারা? 1971 সালের আগে যারা এসেছিল, যেটা ত্রিপুরামথা বলছে 1971 সালের 24শে মার্চের আগে যারা এসছে তারা অবশ্যই ভারতবর্ষের নাগরিক। 71-এর 24শে মার্চের পর যারা এসছে তারা ভারতবর্ষের নাগরিক নয়, এবং তারা যদি অবৈধ নথিপত্র তৈরি করে থাকে তাহলে সেটা অবৈধ এবং তাদেরকে চিহ্নিত করতে হবে। এই বিষয়ে আপনার কি মনে হয়? দেখুন, প্রথম কথা হলো আমাদের কিন্তু এটা আইডেন্টিফাই করা প্রয়োজন যে আমাদের যে অবৈধ অনুপ্রবেশকারীদের কিন্তু আইডেন্টিফাই করা প্রয়োজন। এবার সরকার সেটা ডিসাইড করবে এবং আমাদের সরকার সেটা ডিসাইড করবে বিভিন্ন আছে বা বিভিন্ন ভাবে সরকার এটা ডিসাইড করবে, সরকারের ব্যাপার। কিন্তু প্রথম ব্যাপার হলো আইডেন্টিফাই করাটাই হলো সবচেয়ে এখন মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখুন, আমাদেরই লোকরা কিন্তু এখানে এই অনুপ্রবেশকারীদের আইডেন্টিটি কার্ড বানিয়ে দিচ্ছে, রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, ভোটার আইডি কার্ড বানিয়ে দিচ্ছে, আপনার আধার কার্ড বানিয়ে দিচ্ছে, আমাদের লোকরাই বানিয়ে দিচ্ছে। এবার সেটা যে জনগোষ্ঠী থেকেই হোক লাগে না, কিন্তু কিছু লোক পয়সার লোভে একটা জায়গাতে এসে কিন্তু তারা এই জিনিসটা করে যাচ্ছে। কিন্তু আমাদের প্রথম উদ্দেশ্য থাকা প্রয়োজন যে আমাদের আইডেন্টিফাই করা ওদের, ওরা কারা কখন এসছে এবং তাদের আইডেন্টিফাই করা এবং
তাদের পুশব্যাক করা সেটা পরবর্তী ব্যাপার, কিন্তু আগে আইডেন্টিফাই করাটাই যেখানে মুশকিল হয়ে দাঁড়াচ্ছে আমাদের। ওকে, এখন এখন এই যে বলছিলাম পরিচয় ভিত্তিক রাজনীতি যদি এভাবে বাড়তে থাকে, সুমন বাবু, পরিচয় ভিত্তিক রাজনীতি যদি এভাবে বাড়তে থাকে, তবে রাজ্যের যে দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে তা কি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় না? আপনি কি মনে করেন? আর বিদেশি চিহ্নিত করার নামে যদি বৈধ নাগরিকদের হেনস্থা করা হয় বা সম্মানহানি করা হয়, তাহলে তো বাঙালি ও জনজাতিদের মধ্যে যে আস্থা বা শান্তি ও সম্প্রীতির পরিবেশ রয়েছে তা কি বিঘ্নিত মানে হবে না বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে না যে মানে ত্রিপুরা যে রাজনৈতিক দল আছে ওরা বৈধ নাগরিকদের অসুবিধা করবে, কারণ ওরা যখন মানে ওরা আমি মনে করি না যে কোনো পলিটিক্যাল পার্টি এখানটায় নিজে ইন্টারফেয়ারেন্স করুক, এটা সরকার করুক। যদি কোনো পলিটিক্যাল পার্টির নিজস্ব লোকরা গিয়ে আইডেন্টিফাই করাটা, সেটা আমি একদম উচিত বোধ করি না। আমি বোধ করি যে সরকার সেটাকে আইডেন্টিফাই করুক, এটা সরকারের উপর হস্তক্ষেপ করার জন্য সরকারের উপর তুলে দেওয়াটাই আমি মনে করি সবচেয়ে বড় একটা সঠিক সিদ্ধান্ত হবে। এটাতে কোনোভাবে কোনো রাজনৈতিক দল নিজেকে ইনভলভ করে সে নিজের পলিটিক্যাল গেইন করার জন্য সেটা করাটা উচিত নয়, সেটা আমি আপনার সঙ্গে একদম সহমত। ওকে, আপনি বলছেন কোন রাজনৈতিক দল এই ব্যাপারে হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলতে চাইবো, অনুপ্রবেশকারীদের আইডেন্টিফাই করা খুব প্রয়োজন, এবং তারা মানে জাল নথিপত্র তৈরি করেছে তাদের আইডেন্টিফাই করা খুব প্রয়োজন। কিন্তু তাতে কোন রাজনৈতিক দল, আমি মনে করি না কোন রাজনৈতিক দল এটাতে ইন্টারফেয়ারেন্স করা বা রাজনৈতিক যে কর্মীরা সেটাতে ইন্টারফেয়ারেন্স করাটা উচিত না। কিন্তু সরকার, এই দলটাই সরকার পক্ষে আছে, তারাই আইডেন্টিফাই করা বা সরকারই করা, এবং অফিসিয়ালি যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এই কাজগুলো করাটা একদম এটা সরকারের কাজ, এবং সরকারি দলের ক্ষমতা আইডেন্টিফাই করার কাজ সরকারের, এবং সেটা সরকারই করা উচিত। ওকে, সুমন বাবু, কিন্তু যেটা এই যে তারিখটা উঠে এসছে 1971 সালের 24শে মার্চ, আপনি একজন সমাজকর্মী, সমাজের বিভিন্ন অংশে আপনি কাজ করছেন, এই তারিখটা নিয়ে আপনার কোনো মতামত রয়েছে 1971 সালের 24শে মার্চের আগে এবং পরে? দেখুন, আমাদের এখন যে সরকার চলছে, মোদী যে সরকারটা চলছে, মোদী অলরেডি ফিরিয়ে আনার জন্য ট্রাই করেছিলেন, এবং মানে সেটা বাস্তব রূপ একদিন নিয়ে যাবে, হয়ে যাবে। কিন্তু সেটার মধ্যে অলরেডি বলা হয়েছে যে যারা মানে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, যে দেশগুলোতে সংখ্যালঘু যে ধর্মাবলম্বী যারা অত্যাচারিত হচ্ছে, তাদের এই দেশে আসলে তাদের 5 বছর থাকার পর অ্যাটলিস্ট 5-10 বছর থাকার পর অ্যাটলিস্ট তাদের স্বীকৃতি দেওয়া হবে নাগরিক হিসাবে। এটা সরকার ডিসাইড করবে, এবং ভারত সরকার ডিসাইড করবে, সেটা ভারত সরকারের উপর ছাড়াটাই উচিত মনে হয়। ওকে, ত্রিপুরা দলের মতো সংগঠন বা দল বা এবং তাদের যে সহযোগী সংগঠন রয়েছে, এইসব তারা সরাসরি বলছে যে অপারেশন ডিটেক্ট এবং ডিপোর্ট চালুর দাবি করছে, এবং এর জন্য র্যালি করছে, সমাবেশ করছে, বিক্ষোভ করেছে, এবং পিআইএলও দাখিল করেছে। তাদের বক্তব্য, বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা রাজ্যের জনসংখ্যার ভারসাম্য নষ্ট করছে, জমি দখল করছে এবং চাকরির বাজারে প্রভাব ফেলছে। এখন এখানে একটা প্রশ্ন রয়ে যায়, ত্রিপুরা তো বর্তমানে সরকারে রয়েছে, রাজ্য সরকারের সাথে জোট শরিক রাজ্যের তো সরকারে, এখন তারা কি তাহলে কেন্দ্র সরকারের উপর বা রাজ্য সরকারের উপর ভরসা রাখতে পারছে না এই বিষয়ে? এই বিষয়ে তারা ভরসা রাখছে। দেখুন, ওরা কিন্তু যেমন ত্রিপুরা সুপ্রিমো ভূপাল রাজ্যে উনি অলরেডি বলেছেন যে আমাদের গ্রেটার ত্রিপুরা প্রয়োজন। গ্রেটার ত্রিপুরা শুধু নট অনলি ত্রিপুরাটাকেই শুধু গ্রেটার ত্রিপুরা না, সেটাতে আপনি চাকলা রসনাবাদ থেকে শুরু করে আপনার আমাদের যে চট্টগ্রাম হিলি এরিয়া আছে সেটার দাবিও উনি করেছেন, বিভিন্ন পাবলিক র্যালিতে উনি দাবি করেছেন। তো যখন পাবলিক র্যালিতে যখন উনি দাবি করেছেন, সেখানটা যারা মানে বাংলাদেশের যে পার্টটা আছে, তো এখন বাংলাদেশের পার্ট হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা সময় আমাদের ত্রিপুরারই পার্ট ছিল। তো রাজেন্দ্র শাসনকালে এটা ত্রিপুরারই একটা পার্ট ছিল। সেই চট্টগ্রাম যে পার্টটা, সেটা যখন যদি আমাদের ভারতবর্ষ যদি আমরা কোনোদিন আমাদের সঙ্গে যুক্ত হয়ে যায়, সেখানকার লোকরা সবাই যুক্ত হয়ে যায়, তখন সেই প্রশ্নটা তো আসবেই না। সেখানটায় যখন
ওইখানকার লোকরা যখন উইলিংলি যুক্ত হতে তখন সেখানটায় কি বিদেশি বা অনুপ্রবেশকারী হিসেবে কি আইডেন্টিফাই করা যাবে তখন? সেটাও কিন্তু একটা প্রশ্নের ব্যাপার। ওকে, এখন তাহলে আপনি একজন সমাজকর্মী হিসেবে এই যে আইডেন্টিফিকেশন বা চিহ্নিতকরণ যেটাকে বলছি, এবং যে চিহ্নিতকরণের ধরন নিয়ে অনেকের কিন্তু প্রশ্ন তুলেছে, যেভাবে তিপ্রামথা এবং তিপ্রামথার বিভিন্ন সংগঠন, ছাত্র সংগঠন, তিপ্রামথার কাছাকাছি ছাত্র সংগঠন যারা রয়েছে, আর তারা যেভাবে চিহ্নিতকরণের চেষ্টা করেছে এবং কয়েকটি ঘটনার অভিযোগ উঠে এসছে তা নিয়ে প্রশ্ন তুলেছে। তো আপনার কি মনে হয় ত্রিপুরাতে যে এই যে আপনি শুরুতেই বলছিলেন যে যারা অনুপ্রবেশকারী রয়েছে, প্রচুর অনুপ্রবেশকারী দক্ষিণ ত্রিপুরায় আপনি বলছেন রয়ে গেছে বা এসে প্রবেশ করেছে, বসবাস করছে এবং অবৈধভাবে বিভিন্ন তারা ডকুমেন্টস তারা তৈরি করে নিয়েছে, তো তাদের চিহ্নিতকরণটা কিভাবে হবে সেটা আপনার কি মনে হয়? কেন্দ্র সরকার যে নীতি রয়েছে 4 স্তরীয় এই ডিপোর্টেশনের বা ডিটেকশন ডিপোর্টেশনের, সেটা করবে নাকি অন্যভাবে করা উচিত বলে আপনি মনে করেন? একদম একদম। আমি কিভাবে অনুপ্রবেশকারী রোধ করা যায় সেটা কিন্তু একটা প্রথম আমাদের কাছে কিন্তু এখন একটা ধারণা, মানে আমাদের খুব মানে মূল্যবান একটা পয়েন্ট আমাদের মাথায় চলছে যে আমাদের এই জিনিসটা করতে হবে, রোধ কোনো না কোনোভাবে করতে হবে। এটার জন্য আমাদের প্রথম হলো সীমান্ত এলাকায় স্মার্ট নজরদারি, যেটা বলতে গেলে আমাদের ইলেকট্রনিক সার্ভিলেন্স, সিসিটিভি থ্রুতে সেন্সর, ড্রোন আমাদের বাড়াতে হবে। মানে কিছুদিন আগেই আমাদের যখন অপারেশন সিঁদুর চলছিল বা বাংলাদেশের সাথে আমাদের সম্পর্কটা যখন বাজে পরিস্থিতির দিকে যাচ্ছিল, তখন কিন্তু বাংলাদেশের ড্রোন গুলো কিন্তু আমাদের এই দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন আকাশে কিন্তু দেখা গিয়েছিল বাংলাদেশের ড্রোন। ওরা ট্রাই করছিল যে আমাদের এখানে সার্ভিলেন্স করার জন্য। তারা এখানটায় আমাদের রক্ষী বাহিনী যে কিভাবে সীমান্ত করছে সেটা দেখার জন্য তারা ট্রাই করে যাচ্ছে বরাবরই। তো সেজন্য কিন্তু আমাদের প্রথম সীমান্ত এলাকায় স্মার্ট নজরদারির খুব প্রয়োজন। তারপর হলো অপরিসমাপ্ত যে ফেন্সিং লাইনটা আছে সেটাকে সম্পূর্ণ করা প্রয়োজন। তারপর আপনি স্থানীয় খুব প্রয়োজন এখানটা, যেমন বিএসএফ কে আরো শক্তিশালী ও সজ্জিত করা প্রয়োজন। স্থানীয় পুলিশকে সীমান্ত নজরদারি সহায়তা করার জন্য বিশেষ বাহিনী গঠন করা প্রয়োজন। আমাদের পুলিশকে কিন্তু আরো উন্নতশীল করতে হবে। আমাদের পুলিশকে একটা টিম রাখা প্রয়োজন। আমাদের ত্রিপুরা সরকার এবং আমাদের ত্রিপুরা সরকারকে একটা টিম রাখা প্রয়োজন, যে বিএসএফ এর সাথে সমন্বয় করা এবং সীমান্তের নজরদারিতে সহায়তা করার জন্য আলাদা একটা টিম বা আলাদা একটা ফোর্স তৈরি করা রাখা প্রয়োজন। যেমন উগ্রবাদীদের মোকাবিলা করার জন্য একটা টাইমে পিএসএফ তৈরি করা হয়েছিল, তেমনি এবং সীমান্ত রক্ষার জন্য একটা কিন্তু আলাদাভাবে ব্যাক সাইড থেকে কিন্তু একটা পুলিশের একটা বাহিনী তৈরি করে রাখা প্রয়োজন। তেমনি ডিজিটাল নাগরিক ডেবিট ডাটাবেস তৈরি করা প্রয়োজন। মানে যেটা বলতে গেলে আপনি প্রত্যেকটা নাগরিকের ডিজিটাল আইডি, বায়োমেট্রিক, রেশন কার্ড, ভোটার আইডি সবকিছুতেই তাতে কিন্তু সংযুক্ত করা প্রয়োজন। একদম এটা আমাদের একদম আমাদের এখন এই টাইমটার মধ্যে আমাদের যখন ডিজিটাল ভারতবর্ষ চলছে, আমরা যখন ভারতবর্ষ আজকে ওয়ার্ল্ড এর মধ্যে একটা ব্র্যান্ড হয়ে আছে, তখন কিন্তু এই জিনিসটা খুব প্রয়োজন। আমাদের ডিজিটাল আইডেন্টিটি কার্ড, বায়োমেট্রিক, রেশন কার্ডের মধ্যে এবং ভোটার আই কার্ডের মধ্যে কিন্তু ডিজিটাল সংযুক্ত করা খুব প্রয়োজন। সুমনবাবু আপনি কি মনে করেন? সুমনবাবু, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, যেহেতু আপনি ডিজিটাল ব্যাপারটা বলছিলেন, ডিজিটালাইজেশনের ব্যাপারটা, এই মুহূর্তে যেটা নিয়ে দেশব্যাপী একটা বিতর্ক হচ্ছে যে আমরা যদি দেশের নাগরিকত্ব বিচার করতে যাই তাহলে আমরা কোনটাকে ধরবো, আধার কার্ডকে ধরবো না ভোটার আই কার্ডকে ধরবো? তো এবং সেখানে কোন জায়গাটা আপনি কি মনে হয় কোনটাকে ধরা উচিত? দেখুন, যখন আধার কার্ডটা এসছে ধীরে ধীরে, তখন তো ভোটার আই কার্ডে ছিল। এরপর আধার কার্ডটা এলো, আধার কার্ডটার মধ্যে বায়োমেট্রিক জিনিসটা চলে এসছে এবং বায়োমেট্রিক্স আসার পর থেকে কিন্তু এটা ডেভেলপ হয়েছে। তো ধীরে ধীরে কিন্তু আমাদের ভোটার আই কার্ডটা শুধু আমাদের ভোট দেওয়ার জন্য প্রয়োজন হয়, কিন্তু আজকাল আধার কার্ডটা আমরা কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টর হতে শুরু করে প্রত্যেকটা সেক্টরে কিন্তু কানেকশন আছে, কারণ আমাদের এখানে বায়োমেট্রিক্স আছে। আপনি একটা সিম কিনতে গেলে আপনি আপনার নাম 5টা সিম, যদি একটা কোম্পানির সিম কিনতে যান তাহলে আপনি 5টা সিমে দেখে নিতে পারবেন আপনার বায়োমেট্রিক্স দিয়ে। ওকে, তাহলে আধার কার্ড কি আপনি স্ট্যান্ডার্ড ধরতে বলছেন?
আমি আধার কার্ডকে স্ট্যান্ডার্ড ধরছি এবং ফিউচার আমি চাই যে ভোটারের যে ভোটার আই কার্ডের মধ্যে কিন্তু এই জিনিসটা চলে আসুক, আধারের লিঙ্কটা চলে আসুক। আমি প্রত্যেকটা জিনিস মিলিয়ে আমাদের একটা লিঙ্কের মধ্যে থাকার প্রয়োজন। আমাদের যেন আইডেন্টিটি প্রুফটা আমাদের বায়োমেট্রিক থ্রু, আমাদের আই রেটিনার থ্রুতে, আমাদের একটা ডিএনএ থ্রুতে সবকিছুর মধ্যে দিয়ে একটা কানেকশন এবং ব্লাডের যে ব্লাডে আমাদের যে ব্লাড গ্রুপ আছে, গ্রুপ সবকিছু ডাটাবেস নিয়ে এটা করা প্রয়োজন। কারণ মানুষকে আইডেন্টিফাই করা এখন দিন মুশকিল হয়ে দাঁড়াচ্ছে যে অনুপ্রবেশকারীদের জন্য। তো সেটার জন্য কিন্তু এই অত্যাধুনিক কিন্তু সুমন বাবু যে প্রশাসনিক স্তরে যে এই কাজগুলো সবসময় যা আপনি বলছেন বা যা আপনি দাবি করছেন আমাদের যা আপগ্রেডেশন করতে হবে সেগুলো আলটিমেটলি প্রশাসন করবে। কিন্তু এই যে আমাদের ভোটার কার্ড, আই কার্ড বা আধার কার্ড এগুলো প্রশাসন করছে, এবং আপনি শুরুতে যেটা বলছিলেন যে এগুলো তো যদি অবৈধ ডকুমেন্ট যারা বানাচ্ছে, এই যে নথিপত্র বানিয়ে নিচ্ছে, তো আগামী দিনে যা আপনি যাই করবেন সেগুলি তো অবৈধভাবে করা যাবে, তাহলে সমস্যাটা সমাধান হবে কি করে? দেখুন অবৈধভাবে ধরুন প্রথমে তারা চেষ্টা করে প্রথমে অবৈধভাবে তো তারা তৈরি করে আসছে। আমি তো সেটাই বলছি আপনাকে এতক্ষণ যা করতে, অবৈধভাবে তারা কিন্তু সবকিছু তৈরি করে যাচ্ছে মানে অনুপ্রবেশ, এবং সেটাতে সাহায্য করছে আমাদের লোকরাই। কিন্তু আমাদের লোকরা যেখানে প্রশাসনে বসে আছে কিছু টাকার জন্য, যারা নিচু স্তরে বসে আছে, প্রশাসনের উপরে লেভেল বলছি না, নিচু স্তরে কিছু অসাধু লোকরা বসে আছে যারা এটাতে সাহায্য করছে। এটা কিছুদিন পর পরে আমাদের প্রশাসন কিন্তু স্টেপ নিচ্ছে। উঁচু স্তরে যারা আছে তারা করছেন না, উঁচু স্তরে যারা আছে ওনারা এ ব্যাপারে অবগত নন। আপনার ধারণা? হ্যালো, হ্যাঁ বলছি, যারা উঁচু স্তরে যারা আছে প্রশাসনের স্তরে, ওনারা কি এই ব্যাপারে অবগত নন? আপনি বলছেন নিচু স্তরে যারা আছে ওনারা করছেন কিছু টাকার লোভে, তো যারা উঁচু স্তরে আছে ওনারা কি জানেন না? আমার যেটুকু ধারণা আছে, কিছু ক্ষেত্রে আমি শুনতে পেরেছিলাম এবং জানতে পেরেছিলাম যে যেগুলো আমার মানে আমার দেখা আগে, মানে 2018 আগে বা 2012-14 এই সময়টার মধ্যে অনেক জন অনুপ্রবেশকারী আসতো। তারা যখন আধার কার্ডটি তৈরি হয়নি, তখন আধার কার্ডের প্রচলন সেভাবে শুরু হয়নি। ওই টাইমটার মধ্যে কিন্তু কন্টিনিউয়াসলি বাংলাদেশ থেকে লোকরা এসে কিন্তু ভোটার আই কার্ড বানিয়ে নিচ্ছিল বা রেশন কার্ডের মধ্যে নাম তুলে নিচ্ছিল। কিছুদিন থাকলে কোন নেতার সাথে ওদের সম্পর্ক হলে, স্থানীয় নেতাদের সাথে সম্পর্ক। সুমন বাবু, আমি বুঝতে পেরেছি আমরা এই বিষয়টা আপনি বলছিলেন। আর একটা শেষ প্রশ্ন আপনার কাছে, সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকার যেসব উদ্যোগ নিয়েছে মানে সম্প্রতিকালে, এবং যেসব নিয়েছে এবং নিচ্ছে, বিএসএফ বলুন বা সীমান্ত বলুন বা প্রশাসনিক তরফ থেকে বলুন, তা কতটা সন্তোষজনক এবং যথেষ্ট বলে আপনি মনে করেন? কারণ আপনি অনেকগুলো আপগ্রেডেশনের সাজেশন দিয়েছেন, কিন্তু বর্তমানে যে উদ্যোগ চলছে বা যে ভূমিকা নিয়েছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, তা কতটা যথেষ্ট? দেখুন, আমাদের দেশটা হলো 140 কোটি লোকের বসবাস। তো আমাদের এই দেশটার মধ্যে যে ইনিশিয়েটিভ নিয়েছে গভর্নমেন্ট, এটা বাস্তবায়িত হতে একটু সময়টা তো লাগবে। সেটার জন্য আমাদের একটু ধৈর্য দিতে হবে জিনিসটাকে। আর তবে আমার একটাই কথা থাকবে, অবৈধ নাগরিকত্ব প্রদান করে যারা নথিপত্র জোগাড় করছে তাদের উপর কিন্তু সরকারের কর্তব্যতম ব্যবস্থা নেওয়া উচিত। এবং আমার মনে হয় আমাদের যে সরকারকে তাদের ইউরোপের আরো স্ট্রং করা প্রয়োজন এটাতে, যে তারা এটার মধ্যে যুক্ত আছে বা কারা যুক্ত ছিল তাদের দ্বারাই পূর্ব মানে হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু না, সেটা বলে হবে না। যে তারা যুক্ত ছিল তাদের আইডেন্টিফাই করে তাদের উপরে অ্যাকশন নেওয়া প্রয়োজন। কারণ যারা অবৈধ তাদের উপরেই অ্যাকশন নেওয়ার কথা আপনি অবশ্যই বলছেন, যারা বৈধ নাগরিক তাদের যেন কোনোভাবে সম্মানহানি না হয়। অসংখ্য ধন্যবাদ সুমন বাবু সঙ্গে থাকার জন্য এবং এই আলোচনায় আমাদের সঙ্গে অংশগ্রহণ করার জন্য। ধন্যবাদ, আপনি সময় দিলেন। অবশ্যই ত্রিপুরায় দর্শক বন্ধুরা, অনুপ্রবেশ একটি বাস্তব ইস্যু বটে, কিন্তু তার রাজনৈতিক ব্যবহারে একটি বিশেষ জাতিগোষ্ঠীকে পরোক্ষভাবে টার্গেট করা হচ্ছে বলেই অনেকেরই কিন্তু দাবি। সমস্যার গভীরে গেলে দেখা যায় যে রাজনৈতিক ও সামাজিক বয়ানে বাংলাদেশি শব্দটি প্রায় এমনভাবে ব্যবহৃত হয় যা স্থানীয় বাংলা ভাষাভাষী জনগণের মধ্যে সন্দেহ, উদ্বেগ এবং আত্মপরিচয়ের সংকট তৈরি করছে। রাজনৈতিক নেতৃত্বদের উচিত স্পষ্টভাবে বৈধ নাগরিকদের প্রতি সমর্থন জানানো এবং অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে নিরপেক্ষ পদক্ষেপ নেওয়া। তাই এই বিষয়ে কে কি বলছেন সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা চোখ রাখুন নিউজ ভ্যানগার্ডে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন।